অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির, যেখানে ভক্তের শ্রাদ্ধ করতে মর্তে আসেন স্বয়ং ভগবান। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি, অন্তত ভক্তরা তো সেটাই মনে করেন। তাই প্রতি বছরই নির্দিষ্ট তিথিতে এই রীতি মেনেই চলা হয় পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের গোপীনাথ মেলায়। কিন্তু ভক্তের শ্রাদ্ধের কাজ ভগবান কিভাবে করেন, সেই ইতিহাস জানতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় 500 বছরেরও বেশি সময়। অগ্রদ্বীপ তখন গণ্ডগ্রাম, পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। সেই নদীতেই ফেলে আসা একটি পাথর দিয়ে গোপীনাথের বিগ্রহ তৈরি করেন এক ভাস্কর। আর আজকের এই তথ্য ভিডিও সেই গোপীনাথকে কেন্দ্র করে। দিগ্বিজয় প্রকাশের উল্লেখ অনুযায়ী বারাণসীতে গঙ্গা স্নানের সমান পরিমাণ পুণ্য লাভ হয় বারুণীর দিন অগ্রদ্বীপের গঙ্গা স্নানে। অগ্রদ্বীপের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গোপীনাথ, শ্রী চৈতন্যদেব এবং তার অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষ ঠাকুরের নাম। স্বয়ং চৈতন্যদেব নিজে এই গোপীনাথকে প্রতিষ্ঠা করেন এবং গোবিন্দ ঘোষকে সেবায়িত হিসেবে নিযুক্ত করেন। বারুণী এবং গোপীনাথকে কেন্দ্র করে চৈত্র মাসের একাদশী তিথিতে মেলা বসে। গোবিন্দ ঘোষ ছিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কুলাই গ্রামের বাসিন্দা। গোবিন্দ ঘোষের পরিবারের সকলেই ছিলেন চৈতন্যপ্রেমী। এই কুলাই গ্রামেই অজয় নদের তীরে চৈতন্যদেব বিশ্রাম নিয়েছিলেন। পুত্রের শৈশবকালেই গোবিন্দ ঘোষের স্ত্রীর অকাল প্রয়াণ ঘটে। তারপর মানসিক বৈরাগ্যের কারণে তিনি সংসার ত্যাগী হন এবং তীর্থক্ষেত্র অগ্রদ্বীপে আশ্রয় গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর মায়ের সাথে দেখা করে চৈতন্যদেব যখন ফিরছিলেন, সেই সময় অগ্রদ্বীপের গঙ্গার ঘাটে স্নানরত অবস্থায় সপার্ষদ চৈতন্যদেবের দেখা পান গোবিন্দ ঘোষ। তারপর তিনি চৈতন্যদেব সহ তার অনুগামীদের সান্নিধ্য লাভ করেন। তারপর বিশেষ কারণবশত তিনি চৈতন্য ভক্ত হয়ে অগ্রদ্বীপেই থেকে যান। সেখানে তিনি প্রতিদিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে যেতেন। একদিন স্নান করার সময় পোড়া কাঠের মতো কোনো বস্তুর বারবার আঘাত অনুভব করছিলেন তিনি। তারপর সেটিকে জল থেকে তুলে পাশে রেখে চলে আসেন। সেই রাত্রেই তিনি স্বপ্নে দেখেন স্বয়ং বিষ্ণু যেন তাকে বলছেন, গোবিন্দ, পোড়া কাঠ ভেবে তুমি যেটিকে তুলে রেখে এসেছ সেটি আসলে একটি প্রস্তর খণ্ড। সেটিকে কুটিরে তুলে নিয়ে এসে যত্ন করে রেখো। মহাপ্রভু তোমার কাছে এলে তাকে সেটি দেখিও। নির্দেশ মতো সেই রাতেই প্রস্তরখণ্ডটিকে তিনি তুলে নিয়ে কুটিরে আসেন। পরদিন ভিক্ষা সেরে এসে দেখেন কুটির দ্বারে স্বয়ং চৈতন্যদেব। গোবিন্দ ঘোষ চৈতন্যদেবকে প্রস্তরখণ্ডটির ঘটনা সবিস্তারে বলেন। চৈতন্যদেব বলেন, এই যথার্থ প্রস্তরখণ্ড দিয়ে গোপীনাথের মূর্তি তৈরি করে তার সেবা যত্ন করো। পরদিনই এক অজ্ঞাত পরিচয় ভাস্কর হাজির হন সেখানে। চৈতন্যদেব প্রস্তরটি খোদাই করে গোপীনাথের মূর্তি তৈরি করে দেওয়ার কথা বলেন ভাস্করটিকে। সেই মতো তিনি এক অসাধারণ গোপীনাথ মূর্তি তৈরি করে দেন। আর সেই মূর্তি হল অগ্রদ্বীপের এই গোপীনাথ। চৈতন্যদেব নিজে সেই মূর্তি প্রতিষ্ঠা করেন এবং গোবিন্দ ঘোষকে সেবায় নিযুক্ত করেন। তারপর থেকে গোবিন্দ ঘোষ ঘোষ ঠাকুর নামে পরিচিতি লাভ করেন। গোপীনাথকে তিনি পুত্র জ্ঞানে সেবা করতেন। মাঝে মাঝে তিনি নিজের পুত্র এবং গোপীনাথকে গুলিয়ে ফেলতেন। হঠাৎ করেই তিনি পুত্রহারা হন। তখন পুত্র শোকে অভিমানে তিনি গোপীনাথের সেবাই বন্ধ করে দেন এবং নিজেও অভুক্ত থেকে আত্মবলিদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন গোপীনাথ তাকে বলেন, দুই পুত্রের মধ্যে এক পুত্র চলে গেলে পিতা কি আর এক পুত্রকে না খাইয়ে মেরে ফেলে? তখন গোবিন্দ ঘোষ বলেন, আমার নিজের পুত্র তো চলে গেল, তাহলে আমি মারা গেলে আমার শ্রাদ্ধ কে করবে? তখন গোপীনাথ বলেন, শ্রাদ্ধ তিনিই করবেন। এই কথা শুনে গোবিন্দ ঘোষের সম্বিত ফেরে। তিনি আবার গোপীনাথের সেবা করতে শুরু করেন। এরপর ধীরে ধীরে বহু ভক্ত ঘোষ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। এইভাবেই কিছুকাল কাটল। তারপর ঘোষ ঠাকুর বৃদ্ধ হয়ে যান। তিনি তার শিষ্যদের বলে যান তার প্রয়াত হবার পর তাকে গ্রামেরই এক প্রান্তে সমাধিস্থ করার কথা এবং গোপীনাথের সেবা চালিয়ে যাওয়ার কথা তার শিষ্যদের বলে যান। কিছুদিন পর চৈতন্য মাসের কৃষ্ণা একাদশী তিথিতে ঘোষ ঠাকুর দেহত্যাগ করেন।
এবং তার ইচ্ছা মতো তাকে গ্রামের মধ্যেই মন্দিরের একপাশে সমাধিস্থ করা হয়। আর এই হলো ঘোষ ঠাকুরের সেই সমাধি মন্দির। গোপীনাথ তার সেবক গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলেন যে তিনিই তার শ্রাদ্ধ করবেন। সেই কথা মতো গোপীনাথ শ্রাদ্ধ করেন পিতারূপী গোবিন্দ ঘোষের। সেই রীতি মেনে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে অগ্রদ্বীপের গোপীনাথ সাদা থান এবং কুষাণ গড়িয়ে পড়েন। সেদিন তিনি প্রথমে অবস্থান করেন মূল মন্দিরে, তারপর শ্রাদ্ধকর্তা হিসাবে উপস্থিত হন ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে। সেখানেই সেবকের পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ সম্পন্ন করেন। এরপর অগ্রদ্বীপের খ্যাতি দূর দূরান্তরে ছড়িয়ে পড়ে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেন। এই গোপীনাথ সম্পর্কে বহু কথা প্রচলিত আছে। শোনা যায় ঘোষ পরিবারের কিছু বংশধর পরবর্তী সময়ে পূর্ববঙ্গে বসবাস শুরু করেন। তারা গোপীনাথকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। শুরু হয় পারিবারিক বিবাদ এবং গোপীনাথকে নিয়ে দড়ি টানাটানি। পূর্ববঙ্গের দাবিদাররা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে একদিন তারা গোপীনাথকে নিয়ে পূর্ববঙ্গের উদ্দেশ্যে পাড়ি দেন। খবর পেয়ে স্থানীয় ঘোষ পরিবারের সদস্যরা পাটুলির জমিদারের কাছে অভিযোগ জানান। তখন তিনি লোক লস্কর পাঠিয়ে কুষ্টিয়া থেকে গোপীনাথকে উদ্ধার করে পাটুলিতে নিয়ে আসেন। তারপর থেকে গোপীনাথ পাটুলিতেই অবস্থান করেন। পাটুলির জমিদার গোপীনাথের সেবাকর্মের জন্য অগ্রদ্বীপের জমিদারি লাভ করেন। চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধকর্মের জন্য গোপীনাথকে অগ্রদ্বীপে পাঠানো হতো। ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ ও বারুণীকে কেন্দ্র করে গঙ্গা স্নান ও মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হতো। পরবর্তী সময়ে এক বিশেষ দুর্ঘটনার জন্য বাংলার নবাব গোপীনাথের সেবাকর্মের দায়িত্ব পাটুলির জমিদারের হাত থেকে কেড়ে নিয়ে নদিয়া রাজের হাতে সমর্পণ করেন। নদিয়া রাজ ঘোষ ঠাকুরের সমাধির দক্ষিণ দিকে কিছুটা দূরে একটি নতুন মন্দির স্থাপন করেন। অগ্রদ্বীপের এই গোপীনাথ আসল গোপীনাথ কিনা সেই নিয়েও বিতর্ক প্রচলিত আছে। আর প্রচলিত কাহিনীটি হল শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ তার মাতৃশ্রাদ্ধ উপলক্ষে রাঢ়বঙ্গের সমস্ত গোপীনাথের রাজবাড়িতে সমাবেশের এবং সেবাকর্মের আয়োজন করেন। অগ্রদ্বীপের গোপীনাথকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। শ্রাদ্ধকর্ম সমাপনের পর একে একে সমস্ত গোপীনাথকে যথাস্থানে পাঠানোর ব্যবস্থা করলেও আটকে রাখেন অগ্রদ্বীপের গোপীনাথকে। শোনা যায় কিছুদিন পরে গোপীনাথের প্রতিলিপি ফেরত পাঠান। সেই মূর্তি নিয়ে রাজা নবকৃষ্ণের সাথে নদিয়া রাজের বিবাদ শুরু হয়। আবার এই বিষয়ে অন্য একটি কাহিনীও প্রচলিত আছে। সমসাময়িক ইংরেজ লেখক ওয়াট সাহেবের লেখনী অনুযায়ী রাজা নবকৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্রকে 3 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। ধার না শোধ করার কারণে রাজা নবকৃষ্ণ গোপীনাথকে নিয়ে যান। অবশেষে মামলা মোকদ্দমা করে নদিয়ারাজ গোপীনাথকে ফেরত নিয়ে আসেন। অগ্রদ্বীপের গোপীনাথ কৃষ্ণপ্রস্থ নির্মিত হলেও রাধা কিন্তু অষ্টধাতুর। শ্রী চৈতন্যকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে মনে করেন বৈষ্ণব সমাজের মানুষজন। মেলা উপলক্ষে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। গোপীনাথের মূল মন্দিরটি নদিয়া রাজের তৈরি। সাম্প্রতিক অতীতে গোপীনাথের অধিকার নিয়ে অগ্রদ্বীপবাসী এবং কৃষ্ণনগর রাজ পরিবারের বর্তমান প্রজন্মের মধ্যে বিবাদ শুরু হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সেই কারণে বিগ্রহ বছরের বেশিরভাগ সময় নতুন তৈরি দোল মন্দিরে থাকেন। চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ উপলক্ষে গোপীনাথকে মূল মন্দিরে নিয়ে আসা হয়। গোপীনাথের পুরনো মন্দির এবং ঘোষ ঠাকুরের সমাধি মন্দির চত্বরে বেশ কয়েকটি তমাল বৃক্ষ রয়েছে। সেখানে বহু ভক্ত মনস্কামনা পূরণের জন্য ঢিলা বাঁধেন। গোপীনাথের মূল উৎসব 4 দিনের হলেও মেলা চলে 15 দিন ধরে। মূল উৎসবের প্রথম দিন হয় চিড়ে মহোৎসব, দ্বিতীয় দিন অন্ন মহোৎসব, তৃতীয় দিন বারুণী এবং চতুর্থ দিন দোল। মেলা উপলক্ষে এলাকাটি একটি বৃহৎ মিলন ক্ষেত্রে পরিণত হয়। এই মেলার একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল চৈতন্য অনুসারী বিভিন্ন সহজিয়া সম্প্রদায় 250 থেকে 300 আখড়া তৈরি করেন। অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় বিভিন্ন লোক ধর্মের মানুষরা একত্রিত হন ও বিভিন্ন আখড়ায় হাজির হন।
আপনারা যারা মনে করছেন এই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে আসবেন, তাদের উদ্দেশ্যে বলি, অগ্রদ্বীপের এই গোপীনাথ মন্দিরে বিভিন্ন পথে আসা যায়। বেতুয়ার দিক দিয়ে অগ্রদ্বীপ ঘাট ধরে আসা যায়। আবার হাওড়া কাটোয়া রেলপথে একটি স্টেশন অগ্রদ্বীপ, ট্রেনে করে সেখানে এসে স্টেশনের বাইরে থেকে প্রচুর অটো বা টোটো পাওয়া যায় অগ্রদ্বীপ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। সেখান থেকে নৌকো করে নদী পার হয়ে 1 কিলোমিটার মতো দূরত্বে এই সুন্দর গ্রামীণ মনোরম পরিবেশে অগ্রদ্বীপের এই গোপীনাথ মন্দির।